প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের বিশেষ করে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত প্রায় 200টি এমসিকিউ আলোচনা করব। আজকের এমসিকিউগুলি এইচএসসি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উভয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে এমসিকিউ থাকেই, ভর্তি পরীক্ষাতেও থাকে এবং এই ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও থাকে ফার্স্ট পার্টে। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অবচয় ড্যাশ এর একটি প্রক্রিয়া। তো অবচয় সাধারণত এখানে ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। কেন ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া বলি? আমরা যত টাকার একটা জিনিস সম্পদ, স্থায়ী সম্পদ কিনি, সেই ক্রয় মূল্যটাকে বিভিন্ন বছরে ভাগ করে যে দেখায়, ওটাই অবচয়। সেজন্য বলা হয়েছে অবচয় হচ্ছে একটি ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া বা ব্যয় বন্টন প্রক্রিয়া, এটা বলা হয়। পরের প্রশ্ন, অবচয় খরচ সমন্বয়ের ফলে কি হয়? ব্যয় বৃদ্ধি পায় আর সম্পদ হ্রাস পায়। এই যে ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস, সম্পদ কমবে, ব্যয় বৃদ্ধি পাবে। অবচয় ধার্যের ফলে অবচয় কি করি? যার অবচয় তার থেকে বিয়োগ করি, মানে কি সম্পদ কমবে। আর অবচয়টা খরচ বৃদ্ধি পায়, খরচ বৃদ্ধি পাবে, সম্পদ কমবে। পরের প্রশ্ন লক্ষ্য করি, কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় করতে হয় না? অবচয়। এখানে এই যে বেতন, কমিশন, ভাড়া এগুলো নগদে দেওয়া যায়, কিন্তু অবচয় কখনো নগদে পরিশোধ করা যায় না। অবচয় কুরিন, সেজন্য অবচয় কুরিন এগুলিকে অনগদ লেনদেন বলে, অদৃশ্যমান লেনদেন বলে, আবার আন্তঃলেনদেনও বলা হয়। যাই হোক, অবচয় হচ্ছে একটি অনগদ লেনদেন যার জন্য কোনো অর্থ ব্যয় করা যায় না। পুঞ্জীভূত অবচয় হলো ড্যাশ। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে, এসএসসি পরীক্ষায়। পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটি বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অবচয় হচ্ছে অবচয়গুলোকে একটা জায়গায় ফান্ড করে রাখা হয়, তারপর যখন সম্পদের মেয়াদ শেষ হয়ে যায়, ওই ফান্ড দিয়ে আরেকটা মেশিন বা যন্ত্রপাতি রিপ্লেস করা হয়। সেজন্য পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ বলা হয় পুঞ্জীভূত অবচয়কে, বা প্রতি সম্পদে বলা হয়, কন্টা সম্পদে বলা হয়। অবচয় নির্ণয়ের মৌলিক বিবেচ্য বিষয় তিনটি। একটা হচ্ছে আয়ুষ্কাল, মেশিনের আয়ুষ্কাল বা যন্ত্রের আয়ুষ্কাল, সম্পত্তির আয়ুষ্কাল, সম্পত্তির ক্রয় মূল্য এবং সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য। এই তিনটা বিষয় এই মৌলিক বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় না? জমি, ধার্য করা যাবে, ভ্যান গাড়ি। নিম্নোক্ত কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা যাবে? জমির উপর অবচয় ধার্য করা যায় না, পণ্যের উপর অবচয় ধার্য করা যায় না, বিজ্ঞাপনের উপর অবচয় ধার্য করা যায় না। অবচয় ধার্য করতে হয় স্থায়ী সম্পদ, যেমন ভ্যান গাড়ি, আসবাবপত্র, কলকবজা, মেশিন, এইগুলির উপরে। সেটি খেয়াল রাখতে হবে। আমার এই প্রশ্নগুলি কিন্তু কিছু প্রশ্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে নিয়েছি, এইচএসসি বোর্ড পরীক্ষার, আর কিছু প্রশ্ন অ্যাডমিশন থেকে নিয়েছি, দিয়ে সাজিয়েছি। আজকের প্রত্যেকটা প্রশ্ন বিশেষ করে এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে যায়, পুঞ্জীভূত অবচয় হিসাবে সর্বোচ্চ জের হবে সম্পত্তির ড্যাশ মূল্যের সমান, অবচয় যোগ্য মূল্যের সমান। এই কথার অর্থ অনেকে নাও বুঝতে পারে। অবচয় যোগ্য মূল্য হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। যেমন একটা সম্পত্তির মোট মূল্য 1 লাখ, ভগ্নাবশেষ মূল্য 10,000, তাহলে অবচয় যোগ্য মূল্য হচ্ছে 90,000। এখন এই 90,000কে আমরা 10 দিয়ে ভাগ করলে প্রতি বছরের অবচয় হয়, আবার সব অবচয়কে 10 দিয়ে গুণ করলে 10 বছরের অবচয় হয়। তাহলে 10 বছরের অবচয় আর এই অবচয় যোগ্য মূল্য সমান সমান হয়, সেজন্য বলা হয়েছে ড্যাশ মূল্যের সমান। এটি কিন্তু অ্যাডমিশনে আসার মতো প্রশ্ন, খেয়াল রাখবো বিষয়টা। পরের প্রশ্নে যায়, নিম্নোক্ত কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা যাবে না? ভূমি উন্নয়ন, জমি, ভূমি, এগুলোর উপর অবচয় হয় না। জমির মূল্য দিন দিন বাড়ে বাংলাদেশের প্রেক্ষাপটে, জমির মূল্য কমে না, তাই না? এর অবচয় হয় না। তবে দালান কোঠার অবচয় হয়, দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা, এগুলি, তাই না? ইজারা সম্পত্তি, সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, এগুলোর আবার অবলোপন হয়। যে সমস্ত সম্পদ দেখা যায় না, তার অবচয়কে অবলোপন বলে, সেটি খেয়াল রাখবো। পরের প্রশ্ন, অবচয় নির্ণয়ের ক্ষেত্রে 3টি বিবেচ্য বিষয় কি কি? ব্যয়, ব্যবহার কাল, অবশিষ্ট মূল্য, এটাই হবে। এই অবশিষ্ট মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য, আয়ুষ্কাল, ব্যবহার কাল মানে আয়ুষ্কাল, আর অবশিষ্ট মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য। এই 3টা বিবেচ্য বিষয় অবচয় ধার্যের ক্ষেত্রে, সেটি অবশ্যই মনে রাখবো।
আমার সামনে কিছু শিক্ষার্থী অবশ্য এই ক্লাসটা সরাসরি পড়তেছে। অবচয় হলো ড্যাশ, কিছুক্ষণ আগে বললাম। অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়। স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে। আবার অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, 1 নম্বর এমসিকিউতে বলেছিলাম, এটাও হয়। অবচয় কি যদি প্রশ্নে আসে, লিখিত প্রশ্নে, তাহলে অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত ক্ষয়, অথবা বলতে পারি অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, এটাও বলতে পারি। ওকে, পরের প্রশ্নে যায়। অবচয় নিম্নের কোনটির প্রক্রিয়া? ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া, ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, মনে রাখবে এগুলো। জমাকৃত অবচিতি এর আরেক নাম পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, এই পুঞ্জীভূত অবচয়ের বেশ কয়েকটা নাম আছে। পুঞ্জীভূত অবচয়ের নাম জমাকৃত অবচিতি। পুঞ্জীভূত অবচয়ের নাম হচ্ছে এই অবচয় সঞ্চিতি। ঠিক আছে, এগুলো মনে রাখবো। পুঞ্জীভূত অবচয়ের আরেক নাম ক্রমযোজিত অবচয়। এগুলি সব কিন্তু পুঞ্জীভূত অবচয়ের বিকল্প নাম। ইংরেজিতে বলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেট করা, একত্রিত করা। তাহলে পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পত্তি, তাই না? পুঞ্জীভূত অবচয় কি? এটি বিপরীত সম্পত্তি। পরের প্রশ্নে যায়। প্রতি বছর একই পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় কোন কোন নীতি অনুযায়ী? এই সামঞ্জস্যতার নীতি। আচ্ছা, সামঞ্জস্যতা নীতির মূল কথা হচ্ছে, নীতিমালা পড়েছি না, পূর্বের বছরকে অনুসরণ করে এই বছরে কাজ করব, এই সামঞ্জস্যতার নীতি বলে। দাও, দরজাটা খুলে দাও। বুঝছো? 200টা এমসিকিউ আলোচনা করব আজকের। এমসিকিউ অনেকগুলির সাথে তোমার এগুলা মিল আছে, এগুলা মিল আছে। তো এখান থেকে তো আমি করি না, যার কারণে এখান থেকে মিল আছে, বুঝছো? এই যে কোন নীতি অনুযায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়, কোন নীতি অনুযায়ী ধার্যের উদ্দেশ্য কি, এগুলো সব এগুলোর সাথে মিল আছে। ঠিক আছে, বোর্ডের প্রশ্ন আছে। এই এমসিকিউ আমি আজকে আলোচনা করছি, 200 প্রায় 190 পৃষ্ঠা এমসিকিউ গুলো আছে। তোমরা এখন একটু বুঝিয়ে নাও, হুবহু মিলবে না। যাবো সামনে, সামনে যাব। হ্যাঁ, 14 নম্বর প্রশ্ন। অবচয় প্রক্রিয়া জড়িত কোনটির সাথে? বলো, কোনটির সাথে অবচয় জড়িত? ব্যয় বন্টনের সাথে। অবচয়ের আরেক নাম ব্যয় বন্টন প্রক্রিয়া। আরেক নাম কি? বিষয়টি মনে রাখবো। এই 190 পৃষ্ঠা বের করো বইয়ের। পরের প্রশ্ন, হুবহু এগুলোর সাথে মিল নাই, আমি চেঞ্জ করেছি। অবচয় ধার্য করা হয় হিসাবের কোন নীতিমালা অনুযায়ী? এই চলমান প্রক্রিয়ার নীতি অনুযায়ী, গোয়িং কনসার্ন কনসেপ্ট, চলমান প্রক্রিয়া নিয়ম অনুযায়ী অবচয় ধার্য করা হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি। অবচয় কোন ধরনের হিসাব? বলো তো কোন ধরনের হিসাব? এটা সবাই পারবে। কোন ধরনের হিসাব অবচয়? মুনাফা জাতীয় হিসাব। যন্ত্রপাতি, আসবাবপত্র, কলকবজা ক্রয়, এগুলি মূলধন জাতীয়। কিন্তু অবচয় কি? মুনাফা জাতীয়। মনে থাকবে, অল্প সময়ের জন্য হয়। বিপরীত সম্পদ হিসাব বা প্রতি হিসাবের উদাহরণ কোনটি? কোনটি বিপরীত সম্পদ? বলো। পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটি বিপরীত সম্পদ। পুঞ্জীভূত আরেকটা নাম আছে কিন্তু, এই যে পুঞ্জীভূত। তা পুঞ্জীভূত অবচয়ের আরেক নাম অবচয় সঞ্চিতি। ঠিক আছে, পুঞ্জীভূত মুনাফা কিন্তু এক না। পুঞ্জীভূত মুনাফা হচ্ছে রিটেন আর্নিংস এর, অর্থাৎ মুনাফার সঞ্চয়, সব মুনাফা একসাথে করে যেটা হয় তাকে পুঞ্জীভূত মুনাফা বলে। আর সব অবচয় একসাথে করে যেটা হয় তাকে পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি বলে। মনে থাকবে। তারপরটা পড়ি, দেখো। এই অবচয় যোগ্য মূল্য বলতে কোনটা বোঝায়? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য আছে না, এটার থেকে এই অর্জন মূল্যটা মেন হবে। আচ্ছা, ক্রয় মূল্য আর অর্জন মূল্যের মধ্যে একটু পার্থক্য আছে। ক্রয় মূল্যটা যেমন একটা আসবাবপত্র কিনলাম 1 লাখ টাকায়, সংস্থাপন ব্যয় 5,000 টাকা, বসানো খরচ 3,000 টাকা, পরিবহনে সব যোগ করলে অর্জন মূল্য। অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয় হয়। অনেকে কিন্তু এটাই ভুলে টিক মারবে, যেমন আমি প্রথমে এটা বলেছিলাম, তাই না? অর্জন মূল্য, মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে। নিম্নের কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় না? কোনটা? ভূমির উপর অবচয় ধার্য করা হয় না, তাই না? তোমরা তো পারতেছো ভালোই। ভূমির উপর অবচয় ধার্য করা হয় না। নিম্নলিখিত একটি ব্যতীত অন্যগুলি ব্যয় বন্টন প্রক্রিয়া। মানে একটা ব্যতীত অন্যগুলি ব্যয় বন্টন প্রক্রিয়া। হ্যাঁ,
এখানে এই যে এই অবমূল্যায়ন, এইটা অবচয় ধার্যের যে কারণগুলি রয়েছে সে কারণগুলির মধ্যে এটা নাই। এই প্রশ্নগুলি কনফিউশন বেশি হয়, তাই না? মানে অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন এই যে অবক্ষয়, অবচয়, শূন্যকরণ, এগুলো অবচয় ধার্যের বিভিন্ন অবচয় ধার্যের সাথে মিল আছে, কিন্তু অবমূল্যায়নের সাথে অবচয় ধার্যের কোনো মিল নাই। তারপরটা পড়ি। প্রতি বছর সমান হয় অবচয় কোন পদ্ধতিতে? সরলরৈখিক পদ্ধতিতে সমান হয় প্রতি বছর অবচয়। উৎপাদনকারী প্রতিষ্ঠানের কলকবজার অবচয় কোন ধরনের ব্যয়? উৎপাদনকারী প্রতিষ্ঠানে ম্যানুফ্যাকচারিং কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয়। এটা ভালো করে শোনো সাকিব, অবচয় পরিচালন ব্যয়, কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতির অবচয়টা প্রত্যক্ষ খরচ, মজুরির মতো, তাই এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। দেখছো, এগুলো আসে, কিন্তু এগুলো বোর্ড পরীক্ষায় আসে, অ্যাডমিশনেও আসে। আমি আজকের প্রশ্নগুলি বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন থেকে নিয়েছি। অবচয় ধার্য বলতে বোঝায় অবচয় ধার্য করতে হয় ক্রয় মূল্যের উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বাজার মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর। প্রকৃতপক্ষে যদি এখানে তোমার ওই অবচয় যোগ্য মূল্য থাকতো সেটা হতো, কিন্তু অবচয় যোগ্য মূল্য নাই। পরের প্রশ্ন, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় বিবেচিত হয় না কোনটি? বার্ষিক মুদ্রাস্ফীতি, ক্রয় মূল্য, নিঃশেষ মূল্য, কার্যকাল, এগুলা আমরা কনসিডারেশনে আনি, কিন্তু মুদ্রাস্ফীতির সূচক এটা অবচয় ধার্য করার সময় কোনো কাজে আসে না। পরের প্রশ্ন, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হয় কিসের উপরে? অবচয় যোগ্য মূল্যের উপরে। দেখো, এর আগে কিন্তু আরেকটা প্রশ্ন এসেছিল, ক্রয় মূল্যের উপর বলেছিল, কিন্তু অবচয় যোগ্য মূল্য আর ক্রয় মূল্য একসাথে থাকলে অবচয় যোগ্য মূল্যটা প্রাধান্য পাবে। ঠিক আছে, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, সম্পত্তির ব্যবহারিক জীবনকালে মোট যে পরিমাণ মূল্য অবচয় আকারে দেখানো হয় তাকে বলে? হ্যাঁ, সর্বমোট জীবনকালে মোট যে অবচয় সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় বলে। মানে সব অবচয়ের সমষ্টিতে পুঞ্জীভূত অবচয়, আর প্রতি বছর বছর যেটা দেওয়া হয় সেটা বার্ষিক অবচয়। মনে থাকবে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের পর প্রভাব ফেলে না? লিখিত মূল্য। লিখিত মূল্যের উপরে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় ধরা হয়। লিখিত মূল্যের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় সমান এই ফেস ভ্যালু, সরি বুক ভ্যালু। বুক ভ্যালু মানে লিখিত মূল্য। একটি সম্পত্তির প্রাথমিক মূল্য 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা, কার্য 20 বছর হলে বার্ষিক অবচয়ের হার কত? আচ্ছা, এই বার্ষিক অবচয় হার নিয়ে দুই ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে সরলরৈখিক অনুযায়ী, আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি। তো সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে 100 ভাগ আয়ুষ্কাল। কি বললাম? 100কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে 5% হবে। আর যদি ক্রমহ্রাসমান পদ্ধতি বলতো তাহলে 200 ভাগ আয়ুষ্কাল। কি বললাম? মনে থাকবে? ওকে, এরপরটা দেখি। একটি সম্পত্তি ক্রয় মূল্য 21,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য অথবা অবচয় 5 বছর হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কত টাকা? তো এটা থেকে এটা বিয়োগ করে 5 দিয়ে ভাগ হবে, তাই না? 21,000 থেকে 1,000 বিয়োগ করলে 20,000, তাকে 5 দিয়ে ভাগ করলে 4,000 টাকা উত্তর। দেখো, এইটাকে সরাসরি 5 দিয়ে ভাগ করে যেটা, সেটাও কিন্তু উত্তর আছে এখানে। ভালো করে একটু টিক মারতে হবে। একটি মেশিনের ক্রয় মূল্য 25,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা, 5 বছর আয়ুষ্কাল করা হলে স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় কত? স্থির কিস্তি পদ্ধতি আর সরলরৈখিক পদ্ধতি এক, এর ইংরেজিতে স্ট্রেট লাইন মেথড। বললাম স্ট্রেট লাইন মেথড। তাহলে এটি থেকে এটা বিয়োগ করে 5 দিয়ে ভাগ, 5,500 টাকা, 4,400 টাকা মনে হয়। এটি থেকে এটা বিয়োগ করে যা হয় 22,000কে 5 দিয়ে ভাগ। পরের প্রশ্নে যাই। নিম্নের কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়? কোনটার উপর অবচয় ধার্য করা হয়? দালান কোঠা। ভূমির উপর অবচয় ধার্য করা হয় না। অন্যদিকে ট্রেডমার্ক, প্যাটেন্ট এগুলো অদৃশ্য সম্পদ। অদৃশ্য সম্পত্তির অবচয়কে অবলম্বন বলে। অবলম্বন হবে, মানে এটা কনফিউশন আইটেম, কিন্তু অনেকে কিন্তু ভুলে এইগুলো তো কনফিউশনে পড়বে। আবার অনেকে এই প্রশ্নটা একবার পরীক্ষা দিয়েছিলাম, বলছিল প্রশ্নে ভুল আছে, কারণ এগুলোরও তো অবচয় হয়।
আসলে এগুলোর অবচয় হয় না, এগুলো অবলোপন হয়। কি হয়? অবলোপন হয়। খেয়াল হবে। তারপর দেখো ওই কথা বলে বয়ের অদৃশ্যমান সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলে? অদৃশ্যমান সম্পদের অবচয়কে কি বলে? অবলোপন বলে। মনে থাকবে? অদৃশ্যমান সম্পদের। পরের প্রশ্ন, নিম্নের কোনটি অদৃশ্যমান সম্পত্তি? শোনাম, এটা সহজ প্রশ্ন, বরিশাল বোর্ড থেকে এসেছে, সহজ প্রশ্ন, তোমাদের বরিশাল বোর্ডে এসেছে, তোমরা তো বরিশাল বোর্ডের স্টুডেন্টস। নিম্নের কোনটি প্লান্ট সম্পত্তি? এটা কোন বোর্ডে এসেছিল? আচ্ছা, প্লান্ট মানে স্থায়ী সম্পদ বোঝায়। প্লান্ট মানে কি? স্থায়ী সম্পদ বোঝায়। তাহলে সরঞ্জাম, সরঞ্জাম। ওকে। সাধারণত কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় না? ভূমির উপর। একটু দ্রুত বলছি, সহজ প্রশ্ন। নিচের কোনটি দৃশ্যমান স্থায়ী সম্পদ? দালান কোঠা। আর অন্যগুলি অদৃশ্যমান স্থায়ী সম্পদ। প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। সুনাম। কোন ধরনের সম্পদের অবলোপন করতে হয়? মৌলিক সম্পদ এবং অদৃশ্যমান সম্পদ। মৌলিক সম্পদ এবং অদৃশ্যমান সম্পদ। মনে থাকবে, মৌলিক সম্পদ বলতে বোঝায় যেমন বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, শেয়ার অবলোকের দস্তুরি, দায় গ্রাহকের কমিশন, এগুলি। ব্যবসায়ের কোন ধরনের সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়? স্থায়ী সম্পত্তির উপর। ঠিক আছে। পরের প্রশ্ন, নিচের কোনটি অবচয় ধার্যের অভ্যন্তরীণ কারণ নয়? অপ্রচলন। এটা তত্ত্বীয় প্রশ্ন। অবচয় ধার্যের কিছু কারণ আছে, কারণগুলি আমাদের একটু পড়তে হবে। দুই ধরনের কারণ, একটা অভ্যন্তরীণ কারণ আর হচ্ছে বাহ্যিক কারণ, ইন্টারনাল আর এক্সটার্নাল। তো এইটা হচ্ছে অপ্রচলনটা, হচ্ছে মানে একটা মেশিন কিনেছি চলে না, এটা অবচয়, যে দামে কিনেছি এটা। এখন এটা কোন পদ্ধতিতে সম্পদের ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয়? এই ক্রমহ্রাসবাঞ্জের পদ্ধতি হয় না। কি বলছে? কোন পদ্ধতিতে সম্পদের ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কালের শেষ বছরে বিবেচনা করা হয়? হ্যাঁ, 42 নম্বরের টিকিট লিখে রাখলাম, বুঝো নাই? 42 নম্বরে মিস্টেক হয়েছে, ওইখানে কারেকশন করবো, নাম্বারটা লিখে রাখি। পরে 42 নম্বর প্রশ্নটি পড়ি, কোন পদ্ধতিতে সম্পদের ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কাল শেষ বছরের বিবেচনা করা হয়? এটা ক্রিটিক্যাল প্রশ্ন। ক্রমহ্রাসবাঞ্জের পদ্ধতি, এটার অর্থ কি বলি? ক্রমহ্রাসবাঞ্জের পদ্ধতিতে কি করি? প্রতি বছরের অবশ্যই বাদ দিয়ে যা থাকে তার উপর অবশ্যই নির্ণয় করি। তাহলে 5 বছর যদি মেয়াদ হয়, 5 বছর পরে এত কিছু বাদ দিতে পারবো না। 5 বছর পরে বাদ দিতে দিতে যেটা অবশিষ্ট থাকবে সেটাই ভগ্নাবশেষ মূল্য হয় ক্রমহ্রাসবাঞ্জের পদ্ধতিতে। এটা ক্রিটিক্যাল আছে কিন্তু প্রশ্নটা, এটা অ্যাডমিশনে আসার মতো প্রশ্ন। পরের প্রশ্ন, সম্পত্তির কোন ধরনের মূল্যকে অবচয় বলে? এই ব্যবহৃত মূল্যকে। সম্পত্তির ব্যবহৃত মূল্যকে। ক নাম্বারটা সঠিক হবে? এটা ক নাম্বারটা সঠিক হবে? কোনটির অবচয়ের বাহ্যিক কারণ? অপ্রচলন। অপ্রচলন। পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? বিপরীত সম্পদ হিসাব। এসব সহজ প্রশ্নগুলো একটু দ্রুত বলছি। অবচয় সঞ্চিতি কি জাতীয় হিসাব? কন্টার সম্পত্তি, বিপরীত সম্পদ বা কন্টা অ্যাসেটস বলা হয়। ঠিক আছে। কোন সম্পদের অবচয় গণনা করা হয় না? ভূমি। সহজ প্রশ্ন না? ভূমি। উপরে এটা উল্টোপাল্টা হয়ে গেছে একটু। অবচয় কোন জাতীয় খরচ? মুনাফা জাতীয়। একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে কি বলে? দারুণ একটি প্রশ্ন। বহিমূল্য বলে বা বুক ভ্যালু বলে। বহিমূল্যর সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস মোট অবচয়, পুঞ্জীভূত অবচয়। আর অবচয় যোগ্য মূল্যের সূত্র হচ্ছে মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এটা কনফিউশন আছে কিন্তু। ঠিক আছে। ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া হয় অবচয় যোগ্য, আর পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়া হয় তোমার বুক ভ্যালু, বই মূল্য। অবচয় নির্ধারণের কোনটি বিবেচ্য বিষয় নয়? বাজার মূল্য। বাজার মূল্য বিবেচনা করা হয় না। পুঞ্জীভূত অবচয় হিসাবে একটি কি? বিপরীত কিন্তু দুই জায়গায় আছে। অনেকে এটা সম্পূর্ণ না পড়ে এইটুকু পড়ে এটা টিক মেরে দেবে। সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারের ফলে মূল্য হ্রাসকে বলে কি? অবচয়। আচ্ছা, অপচয় আর অবচয়ের মধ্যে পার্থক্য আছে। অপচয় হিসাব বিজ্ঞানের সাপোর্ট করে না। অপচয় নামে এই নামে কোনো হিসাব তুমি পাবে না। অপচয় মানে কি? নষ্ট করে ফেলা। আর অবচয় হচ্ছে ব্যবহার জনিত ক্ষয়। অবচয়টা বৈধ। অবচয়টা কি? বৈধ।
অবচয় যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? অবচয় পাওয়া যায়। ওই যে সরলরৈখিক পদ্ধতি। পুস্তক মূল্য বা বই মূল্য বলতে বোঝায় ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। আর ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এটা হচ্ছে অবচয় যোগ্য মূল্য। ঠিক আছে? আর ক্রয় মূল্য থেকে বা মোট মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়া হয় বুক ভ্যালু। হ্যাঁ, বাদ দিয়ে সরলরৈখিক পদ্ধতিতে। অবচয় একটি অদৃশ্যমান ব্যয়। অবচয়কে বলা হয় অদৃশ্যমান ব্যয়, অবচয়কে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়, অবচয়কে বলা হয় অনগদ লেনদেন। মনে থাকবে, খেয়াল রাখতে হবে। অবচয় ধার্যের কারণে হিসাব বিজ্ঞানের কোন নীতি প্রয়োগ ঘটে? মিলকরণ নীতি। আমরা মিলকরণ নীতি ব্যবহার করি। ম্যাচিং কনসেপ্ট আয়ের সাথে ব্যয় সমন্বয় করাকে বলা হয় ম্যাচিং কনসেপ্ট, মিলকরণ নীতি। অবচয় কোন ধরনের হিসাব? সহজ। ব্যয়, তাই না? ব্যয় সহজ। স্থায়ী সম্পদের মূল্যকে আনুমানিক আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত ভিত্তিতে বন্টন করার পদ্ধতিকে কি বলে? অবচয় বলে। কন্টার সম্পদ কোনটি? পুঞ্জীভূত অবচয়। একটু দ্রুত বলছি, এটা সহজ। কোনটি বিপরীত সম্পদ? পুঞ্জীভূত অবচয়। কন্টার সম্পদের বিপরীত সম্পদ এক। এই কথা বলে না, তোমাদের কথা বলছো কেন? একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে কি বলে? ক্রয় মূল্য আর পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে বলে বই মূল্য, বুক ভ্যালু, বই মূল্য। ভগ্নাবশেষ মূল্যকে কি নামে অভিহিত করা হয়? আয়ুষ্কাল শেষে সম্পদ হতে নগদ প্রাপ্তি। মানে একটা সম্পদ আয়ুষ্কাল শেষে আমি যত টাকায় বিক্রি করতে পারবো কেজির দামে, ওটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। ইংরেজিতে বলে সেলভেজ ভ্যালু। মনে থাকবে। পুস্তক মূল্য, এই সূত্র কোনটি সঠিক বলো? খ নাম্বারটি সঠিক। আর ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে কি হয়? অবচয় যোগ্য মূল্য। মনে থাকবে। এই দুটো নিয়ে কিন্তু প্রশ্ন আসে। সাকিব কথা বলে না। স্থায়ী সম্পত্তির পুস্তক মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক? পুস্তক মূল্য সমান এইটা সঠিক, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। দেখছো কতগুলো বডি প্রশ্ন এসেছে। ক্রমযোজিত অবচয় কোন ধরনের হিসাব? ক্রমযোজিত অবচয়ের আর এক নাম পুঞ্জীভূত অবচয়। মনে থাকবে। দেখো কন্টার সম্পত্তিটাও তোমাদের কাছে নতুন শব্দ, ক্রমযোজিত অবচয়টাও কিন্তু তোমাদের কাছে নতুন শব্দ। সেজন্য এই সাধারণ কোনো হিসাবকে অ্যাডমিশনে চেঞ্জ করে দেয়। যেমন বলে অগ্রপ্রদত্ত ব্যয়, এটা কি বলো? মায়ের অগ্রপ্রদত্ত ব্যয়, এটা কি? অগ্রপ্রদত্ত ব্যয় জিনিসটা কি? অগ্রিম ব্যয়। তাহলে অগ্রিম ব্যয়কে অ্যাডমিশনে অগ্রপ্রদত্ত ব্যয় দিয়ে দেয়, পরে কেউ বুঝতে পারে নাকি। ঠিক আছে। জনাব বাসার কারবারে ব্যবহারের জন্য 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করেছে। বার্ষিক অবচয়ের হার 1,000 টাকা হলে অবচয়ের হার কত? নিয়ম হচ্ছে এইটাকে এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ। কি বললাম? বার্ষিক অবচয়কে সম্পত্তির অবচয় যোগ্য মূল্য দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হবে। তার সম্ভবত 10% হবে। এই যে দেখাই দিয়েছি, 100 দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ, 5% হবে। ও এখানে 20,000 আছে তো সেদিন 5% হয়েছে। কোনটি অনগদ লেনদেন? অবচয়। আচ্ছা, ধারেটা অনগদ না কেন? ধারে যে ক্রয় করা হয়েছে এটা অনগদ না কেন? এটা অনগদ হবে না কেন? ভালো করে শোনো, অনগদ লেনদেন আর ধারে লেনদেনের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। যে সমস্ত লেনদেন নগদে করা যাবে না করে আমি বাকিতে করেছি, এটা ধারে লেনদেন। আর অনগদ লেনদেন ওটা নগদে হবেই না। যেমন ঋণ ধার্য করা হলো, অবশ্যই ধার্য করা হলো, এগুলো নগদে হবেই না, সেগুলো অনগদ লেনদেন মনে থাকবে। ডেপ্রিসিয়েশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ডেপ্রিসিয়েশন শব্দের ইংরেজি হচ্ছে অবচয়। ডেপ্রিসিয়াম থেকে এসেছে। ডেপ্রিসিয়াম থেকে এসেছে। এই নিচের কোনটি অনগদ লেনদেন? বলো। অবলম্বন এগুলো সব নগদে পাওয়া যায়। এখানে বলছে মেশিনের আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 10,000 আর বার্ষিক অবচয় হচ্ছে 20,000। প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য কত? ক্রিটিক্যাল প্রশ্ন, কিন্তু অ্যাডমিশনে আসার মতো প্রশ্ন। ভালো করে দেখো,
এই বার্ষিক অবচয়কে 10 দিয়ে গুণ করলে 2 লক্ষ টাকা, যেটা অবচয় যোগ্য মূল্য। কি বললাম? অবচয় যোগ্য মূল্যের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করলে ক্রয় মূল্য হয়। ক্রিটিক্যাল আছে কিন্তু। তাহলে বার্ষিক অবচয়কে আয়ুষ্কাল দিয়ে গুণ করলে হয় অবচয় যোগ্য মূল্য, তার সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করলে ক্রয় মূল্য হয়। মনে থাকবে? এই সূত্রটা লিখে দিয়েছি, 2,10,000। উত্তর কিন্তু এটা থেকে এটা গুণ করে এটা বিয়োগ করেও আছে, সব রকম করে মিলে যাবে। ক্রিটিক্যাল ছিল প্রশ্নটা। চেকে এত টাকার কলকবজা ক্রয়, পরিবহন খরচ এত টাকা, সংস্থাপন ব্যয় এত টাকা, মেশিন হিসেবে কত টাকা ডেবিট করতে হবে। এখানে একটা বিষয় বলি, একটা সম্পত্তির ক্রয় মূল্য, তারপর সংস্থাপন ব্যয়, পরিবহন সব যোগ করে মেশিন হিসেবে লিখতে হয়। এর উত্তর সব যোগ করে হবে 22,500 টাকা। এই যে নিচে দিয়ে দিয়েছি, চেকে এত টাকার পণ্য ক্রয়, সব যোগ করে যা হবে তাই। ঠিক আছে, এটা 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 যোগ করে, সহজ প্রশ্ন। এখানে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করো, সব যোগ করে। এগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছিল, সব যোগ করে। স্থায়ী সম্পত্তির অর্জন মূল্যকে বলা হয় কি? মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়ের ফলে স্থায়ী সম্পদ অর্জন হয়। মনে থাকবে? ওই যে আমরা নবম দশমে পড়ছি না, 4 নম্বর অধ্যায়, মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয়, তাই না? দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা, স্থায়ী সম্পত্তি অবচয় নির্ণয়ের উপযুক্ত পদ্ধতি কোনটি? ক্রমহ্রাসমান সবচেয়ে পারফেক্ট। নতুন যখন থাকে তখন এটা বেশি অবচয় হয়, পরে আস্তে আস্তে কমতে থাকে অবচয়, সেজন্য ওইটা বেশি পারফেক্ট। মনে থাকবে? 1 লক্ষ টাকা একটি সম্পদ ক্রয় করলে এত টাকা মেশিনটি ব্যবহার উপযোগী করা হয়, আরো এত টাকা ব্যয় হয়। আয়ুষ্কাল 10 বছর। 2000 সালের অবচয় কত? বলো কত হবে উত্তর? দেখো, এইটার সাথে এটা যোগ হবে, যোগ করে 10 দিয়ে ভাগ করলে 1 বছর হবে। সেটা 1 বছরের অবচয়। কয় বছরে? তাহলে এটা যোগ করলে 1,10,000, তাকে 10 দিয়ে ভাগ করলে 11,000। কত? 11,000কে 2 দিয়ে ভাগ হবে, কারণ হাফ বছরের হবে, এই যে 6 মাসের ধরতে হবে। তাহলে 5,500 টাকা অবচয় হবে, হাফ বছরের অবচয়। এটা আমি দেখাই দিয়েছি। এটা যোগ করে 10 দিয়ে ভাগ করে যা হয় তাকে 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ 6 মাসের নির্ণয়ের জন্য। এটা যদি না থাকতো তাহলে 11,000 টাকা উত্তর হতো। এটুকু হতো না, গুণ 6 ভাগ 12, এটুকু হতো না। মনে থাকবে? পরের প্রশ্ন, একটি মেশিনের এত টাকায় কিনছে, পুঞ্জীভূত অবচয় এত টাকা, মেশিন যে এত টাকা বিক্রি করেছে, লাভ বা ক্ষতির পরিমাণ কত? খুব ভালো করে বুঝি, এই প্রশ্নটা কিন্তু অ্যাডমিশনে আসার মতো, ভালো করে বুঝি। টাকা এদিকে, এই সম্পত্তির ক্রয় মূল্য কত? পুঞ্জীভূত অবচয় কত? তাহলে ক্রয় মূল্য থেকে 20,000 বাদ দিলে 30,000 হয়, যোগ বিয়োগ করে মেশিনের আসল মূল্য 30,000। কত? 30,000। কিন্তু বিক্রি করলাম 18,000 টাকায়। 30,000 টাকার মেশিন 18,000 টাকা বিক্রি করলাম, কমে বিক্রি করলাম না লাভে বিক্রি করলাম? কমে। তার মানে ক্ষতি হয়েছে 12,000 ক্ষতি। এ দেখাই দিয়েছি। এটা থেকে এটা বিয়োগ করে বহিমূল্য হয়। বহিমূল্য চেয়ে কম দামে বিক্রি করলে ক্ষতি, আর বহিমূল্য চেয়ে বেশি দামে বিক্রি করলে লাভ। তাহলে যদি কোনো সময় বলে মেশিনের লাভ বা ক্ষতি হয়েছে, তাহলে বহিমূল্য নির্ণয় করব। বহিমূল্য চেয়ে বেশি দামে বিক্রি করলে লাভ, কম দামে বিক্রি করলে ক্ষতি। মনে থাকবে? আর বহিমূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়, ভগ্নাবশেষ না, পুঞ্জীভূত অবচয়। ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করলে পরে অবচয় যোগ্য মূল্য হবে। ওই আজ বুঝছে না ছেলেটা। মৌয়া এত তারিখে জুলাই মাসে, দেখছো জুলাই লাগাই দিচ্ছে, তার মানে কি হাফ বছরের অবচয় হবে। বুঝছো কি না? এটা থেকে এটা বাদ দিয়ে 5 দিয়ে ভাগ করে হাফ বছরের হবে, এই 1950 টাকা হাফ বছরের হবে। এই যে জুলাই 1 আছে না, পূর্ণ বছরে যেটা হয় এটাও কিন্তু দেয়া আছে, ওটা হবে না। একটি কলকবজার ক্রয় মূল্য এত, ব্যবহারিক আয়ুষ্কাল 10 বছর, উদ্ধার মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কত? এটা থেকে উদ্ধার মূল্য বিয়োগ করে 70,000 হয়। 70,000কে 10 দিয়ে গুণ করলে 7,000। সহজ এটা, বুঝছো কি না? বার্ষিক অবস্থায় 10%, 25,000 টাকা কেনা মেশিনের পুঞ্জীভূত অবস্থায় 15,000 টাকা, মেশিনটি ক্রয় মূল্য কত? দারুণ একটি প্রশ্ন, দারুণ একটি প্রশ্ন। অবচয় বলছে বার্ষিক 10% হারে এত টাকায় একটি কৃত মেশিন, তাহলে এইটার 10% কত? 2500। 1 বছরের অবচয় 2500। প্রশ্ন হচ্ছে মেশিনটি ক্রয় করা হয় কত বছর আগে? দেখছো কি ক্রিটিক্যাল প্রশ্ন, অ্যাডমিশনের প্রশ্ন।
মেশিনটি ক্রয় করা হয় কত বছর আগে। তাহলে আমরা আমরা এই মোট অবচয়কে বার্ষিক অবচয় দিয়ে ভাগ করলে বছর হয়। তাহলে মোট অবচয় আমাদের এখানে দেয়া আছে কত? 15,000। আর বার্ষিক অবচয় হচ্ছে এটার উপরে 10% 2500। তাহলে ওই মোট অবচয়কে 2500 দিয়ে ভাগ করলে বছর বের হয়। 6 বছর আগে মেশিনটি কেনা আছে। বুঝছো? ভালো করে লক্ষ্য করি। ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে, অ্যাডমিশনের পরীক্ষায় আসে। আজকের প্রশ্নগুলি, একটি মেশিনের 20,000 টাকা ক্রয় করা হয়, আয়ুষ্কাল ধরা হয় 5 বছর, অবসরের হার কত? ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে যদি হতো তাহলে 200-কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতাম। আর এটা তো সরলরৈখিক, তাই এটাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে 20% হবে। বুঝছো কি না? এরপরে আসি, 2 বছর পূর্বে 10,000 টাকার একটি মেশিন ক্রয় করে আয়ুষ্কাল 5 বছর, মেশিনটি 90,000 টাকা বিক্রি, লাভ বা ক্ষতি হবে কত? খাইছে রে। এখানে এখানে এই এত যত টাকায় বিক্রি করেছি সেখান থেকে এটার সাথে অবচয় বাদ যাবে। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে কত? 2,000। তাহলে প্রতি বছরের অবচয় 2,000। তাহলে আমি যদি 2 বছরের পরে বিক্রি করি, 2 বছরে 4,000, তাহলে মেশিনের 10,000 টাকা থেকে 4,000 অবচয় বাদ দিয়ে বহিমূল্য 6,000। 6,000 টাকার মেশিন বিক্রি করেছি 9,000, 3,000 টাকা লাভ। মানে বেশি দামে বিক্রি করেছি বহিমূল্যের চেয়ে। বুঝছো কি না? 3,000 লাভ। কঠিন আছে। বার্ষিক অবচয় 10% হলে এত টাকার মেশিনের 1 মাসের অবচয় কত? এটার উপরে 10% কত? 12,000 না? 1 বছরের অবচয় 12,000 কত? 1 মাসের অবচয় 12 দিয়ে ভাগ করলে 1,000। ক্যালকুলেটর করতে হবে। ও বলেছে 1200 প্রথমে, তারপর আরেকবার বলছে 12,000। দুটোর একটাও ঠিক হয়নি। খেয়াল করছো? অনেকে কি পার্সেন্টেজ কাটতে যেতে পায়, ওটা তো দেওয়া আছে, ওটা ধাপ করে টিক মেরে দেবে। কিন্তু 1 মাসের বলেছে, পেঁচটা লাগছে কোথায় দেখছো? 12 দিয়ে ভাগ না করে অনেকে আবার ভুলে 1200-তে টিক মারে। 1,000 খেয়াল করতে হবে। আসবাবপত্রের ক্রয় মূল্য 2 লক্ষ টাকা, পরিবহন এত, ভ্যাট এত, বার্ষিক অবচয় এত, অবচয়ের তৃতীয় বর্ষে অবচয় কত? সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান হয়। 3টা যোগ করে হয় কত? 1,40,000-এর 2,40,000-এর 10%, 24,000 টাকা। 24,000 টাকা। ভ্যাট ট্যাট সব যোগ হয়। ভ্যাট কি হয়? মন থেকে যন্ত্রপাতি এত, আমদানি শুল্ক এত, সংস্থাপন ব্যয় এত, সব যোগ করে যা হয় 10% হিসাব করে যা হয় তাই 6,000। ঠিক আছে, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। 18 তারিখে মেশিন এত টাকায় ক্রয় করা হয়, মেশিনের সংস্থাপন ব্যয় এত টাকা, এত পার্সেন্ট হারে সরলরৈখিক পদ্ধতিতে 20 সালের অবচয় কত? তাহলে এটা যোগ করে যা হয় এর উপরে 20%, তাই না? এটা হবে, এটা যোগ করে যা হয় এর উপরে 20%। আর ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় কম বেশি হয়, কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের সমান হয়। মনে থাকবে, ভালো করে দেখো। একটি সম্পত্তির এত টাকা কিনছি, ভগ্নাবশেষ মূল্য এত টাকা, বা 10 বছর সেবা প্রদান করবি, স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়, মাসিক অবচয় কত? পেঁচটা লাগাইছে আবার। তার মানে এটা থেকে বাদ দিয়ে 10 দিয়ে ভাগ করে যা হয় তাকে আবার 12 দিয়ে ভাগ, 200 টাকা হবে। এটা থেকে বাদ দিয়ে 24,000 টাকা, 24,000-কে 10 দিয়ে ভাগ করলে 2,400, 2,400-কে 2 দিয়ে 12 দিয়ে ভাগ করলে এই 200। 1 মাসে বলেছে না, বার্ষিক অবচয়কে 12 দিয়ে ভাগ হবে। মনে থাকবে। তারপর দেখো, অবচয় ধার্যের সরলরৈখিক পদ্ধতিতে নিচের কোনটি সত্য নয়? মুদ্রাস্ফীতি বিবেচনা করা হয় না। হ্যাঁ, কথা সত্য। প্রতি বছর অবচয় সমান হয়, এটাও সত্য। অবচয় ধার্যের হার সমান, এটা ঠিক না। অবচয় ধার্যের হার নির্ণয় করা যায়, তাহলে এই কথাটা মিথ্যা, সবগুলি সত্য। নিচের কোনটি সরলরৈখিক পদ্ধতিতে প্রভাব ফেলে না? বহিমূল্য না, বহিমূল্য প্রভাব ফেলে ক্রমহ্রাসমান জেরে। কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান জেরে অবচয় ধরতে হয় বহিমূল্যের উপর। মায়ের ক্রমহ্রাসমান জেরে অবচয় ধরতে হয় বহিমূল্যের উপর। আর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরতে হয় অবচয় যোগ্য মূল্যের উপর। খেয়াল রাখতে হবে কিন্তু। বহিমূল্য অবচিতি মূল্য বলতে বোঝায় কোনটা সঠিক? কও। এই যে আবার ভুল বলে কিন্তু সাকিব, এটা সঠিক। ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ, ওটা হচ্ছে অবচয় যোগ্য মূল্য। এরকম কনফিউশন হয়ে যায়।
পুঞ্জীভূত অবচয়ের আর এক নাম অবচয় সঞ্চিতি। ঠিক আছে, যে অবচয় পদ্ধতি সম্পত্তির ব্যবহারিক জীবনকালে বাৎসরিক সময় ক্রমান্বয়ে হ্রাস পায় ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে ক্রমান্বয়ে অবচয় হ্রাস পায়, সেটার মধ্যে ক্রমহ্রাস বলে। ভগ্নাবশেষ মূল্য বাদ না দিয়ে অবচয় ধার্য করা হয় ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে আমরা যখন অবচয় ধার্য করি মোট মূল্যের উপর ধরি, ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করি না। এটা খেয়াল রাখতে হবে কিন্তু। ওকে, ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় ধার্য করতে হয় কার উপরে? বহিমূল্যের উপরে। প্রথম বছরের বহিমূল্য, প্রথম বছরের ক্রয় মূল্য। আর ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় ধার্যের নিয়ম হচ্ছে মোট সম্পত্তি মাইনাস ওই পুঞ্জীভূত অবচয় যা হবে সেটা বহিমূল্য, তার উপর প্রতি বছর বছর অবচয় হবে। এটা খেয়াল রাখতে হবে কিন্তু, কনফিউশন আইটেম, অনেকে এইটার উপর টিক মারবে। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে নিচের কোনটি অপ্রয়োজনীয়? ভগ্নাবশেষ মূল্য দরকার নেই। ভগ্নাবশেষ মূল্য সরলরৈখিক পদ্ধতিতে আমাদের কনসিডার করতে হয়, ধরতে হয়, কিন্তু ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে আমাদের হিসাবে আসে না। ঠিক আছে, ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে প্রতি বছর অবচয় ধরতে হয় পুস্তক মূল্যের উপর। পুস্তক মূল্যের আর এক নাম বহিমূল্য, ইংরেজি বলে বুক ভ্যালু। মনে থাকবে? কোনটি অবচয় ধার্যের পদ্ধতি না? উদ্ঘাটনমূলক পদ্ধতির নাম কোনো পদ্ধতি নাই, এই পদ্ধতির নাম কোনো পদ্ধতি নাই। কই পাইছে? ওটাই উত্তর না, এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন আমি দিয়েছি তো। কোনটা বোর্ড পরীক্ষা এসছে, কোনটা অ্যাডমিশনে এসছে, ওখান থেকে আমি নিয়েছি। কি বুঝছো কি না? কোন পদ্ধতিতে অবচয় ধার্যের অবচয় যোগ্য মূল্য প্রয়োজন হয় না? ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমানে অবচয় যোগ্য মূল্যের দরকার হয় না, ক্রমহ্রাসমানে দরকার হয় বহিমূল্য। এই জুবাইরকে বোঝাই দিতে ভালো করে। ক্রমহ্রাসমানে পদ্ধতিতে বহিমূল্যের অবচয় ধরতে হয় বহিমূল্যের উপর, আর অন্য ক্রমহ্রাসমান বাদে আর যে সমস্ত পদ্ধতি আছে অবচয় যোগ্য মূল্যের উপর অবচয় ধরতে হয়। মনে থাকবে? একটি প্রতিষ্ঠান 30,000 টাকার মেশিন ক্রয় করে ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে প্রথম বছরের অবচয় কত? এই টাকার দিকে এটা অবশ্যই প্রথম বছরে কত হবে বলো? কয়জন পারে দেখি কত হবে, কোনটা সঠিক হবে? কে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না? এটি থেকে এটা বিয়োগ করে 20% কত হয়? 5,000 টাকা হয়। 6,000 টাকা উত্তর হবে, কারণ ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ যায় না। তাহলে বাদ দেওয়ার পরে যেটা এটাও কিন্তু দেয়া আছে, খেয়াল করতে হবে কিন্তু। না, ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে ক্রয় মূল্যের উপর অবচয় ধরতে হয়, আর পরের বছর আবার অবচয় বাদ দিয়ে যা তার উপর অবচয় ধরতে হয়। কিন্তু সরলরৈখিকে এটা থেকে এটা বাদ দিয়ে পার্সেন্টেজ কাটতে হয়, খেয়াল রাখতে হবে কিন্তু। সেজন্য এই অধ্যায় থেকে সেজন্য অ্যাডমিশনের প্রশ্ন বেশি দেয়, কনফিউশন বেশি। 88 সালে এত টাকা, 88,000 টাকা একটি মেশিন 7 বছরের জন্য কেনা হয়েছে ও 4,000 টাকা বর্জন মূল্য। বর্জ্য মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য, ওই সাকিব শোনে না। বর্জ্য মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য। দ্বিগুণ ক্রমহ্রাসমান মানে ক্রমহ্রাসমান আর দ্বিগুণ ক্রমহ্রাসমান এক। দ্বিগুণ ক্রমহ্রাসমান অথবা ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার সমান 200 ভাগ আয়ুষ্কাল। তো 200-কে এটা দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করি, আমাদের ক্যালকুলেটর আছে তো। 200 ভাগ ওই 7 বছর, 7 সমান এই যে 28.57। 28.57 এইটা এই দেখাই দিছি। 3200 টাকা মেশিন ক্রয় করে 25% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত? 3200 টাকার প্রথম বছরের 25% অবচয় হচ্ছে 800 টাকা। 3200 টাকা থেকে 800 বাদ দিয়ে কত থাকে? কত থাকে? 2800 না, 2400 থাকে। সে 2400-এর উপর আবার 25% 600। তাহলে 2 বছরের অবচয় বিয়োগ করে 1800 টাকা উত্তর। বুঝছো কি না? এখানে বলেছিল 2 বছর পরে বইমূল্য কত, তখন 2 বছরের অবচয় বাদ যাবে, খেয়াল রাখতে হবে। এটা থেকে প্রথমে 25% 800 বাদ, যা থাকবে তার উপরে আবার 25% 600 বাদ। একটি মেশিনের ক্রয় মূল্য 1,000 টাকা, 20 বছর ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত? আচ্ছা, আয়ুষ্কাল যদি 20 বছর হয়
আজকাল যদি 20 বছর হয়, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার হচ্ছে 10%, কারণ 200/20, 10% হারে 10,000 থেকে প্রথম বছরে 10% বাদ যাবে, যা থাকবে মানে 9,000 থাকবে, 9,000 থেকে আবার 10% বাদ যাবে, থাকবে 8,100, 8,100-এর উপরে 10%, 810 টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বাদ দিয়ে দিয়ে অবশ্যই দেখতে হবে, বুঝছো কিনা? আর বাদ দিয়ে যে টাকাটা থাকছে এটার নাম বই পদ্ধতিতে হয় বহিমূল্যের উপর, আর সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের যোগ্য মূল্যের উপর। খেয়াল রাখতে হবে কিন্তু বহিমূল্য আর অবচয়ের যোগ্য মূল্য এক না। ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ বিয়োগ করলে, অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ বিয়োগ করলে অবচয়ের যোগ্য মূল্য হয়, আর মোট ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে বহিমূল্য হয়। এই দুইটা আইটেম কিন্তু খেয়াল রাখতে হবে। এই দুটো আইটেম যদি জানতে পারো, তোমার 30% এমসিকিউ পারবা। এগুলো নিয়েই বেশি বেশি এমসিকিউ এসেছে, খেয়াল করছো? এগুলো সব বোর্ডের প্রশ্ন। ওকে, আসবাবপত্রের ক্রয় মূল্য এত, পরিবহন এত, বা তৃতীয় বছরের বার্ষিক অবচয় কত? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 10% হারে। এই তিনটা যোগ করে হচ্ছে 24,000। কত? 24,000 থেকে প্রথম বছরে 2400 বাদ, যা থাকবে তারপরে আবার অবচয় বাদ, যা থাকবে তার উপরে 10%, এত টাকা হবে। মানে পর পর 2 বছরের অবচয় বাদ দিয়ে 3 বছরের অবচয়টা ধরতে হবে, বুঝছো? হয়ে গেছে। একটি মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, সংস্থাপন ব্যয় এত টাকা হলে ক্রমহ্রাসনের দ্বিতীয় বছরে কত? দুইটা যোগ করে 11,000, সেখান থেকে প্রথম বছরের অবচয় বাদ দিয়ে যা থাকে তার উপর অবচয়, 1 বছরের অবচয় বাদ দিয়ে যা থাকে তার উপর অবচয়। যন্ত্রপাতি ক্রয় মূল্য 50,000 টাকা, এই সব যোগ করে 10% হারে তৃতীয় বছরের অবচয়, পরপর 2 বছরের অবচয় বাদ যাবে, বাদ দিয়ে যা থাকবে তার উপরে তৃতীয় বছরের অবচয় হবে, বুঝছো কি না? 10% হারে এত টাকার একটি মেশিন ক্রয় করলে 1 মাসের অবচয় কত? এটির উপরে একটা পার্সেন্টেজ কেটে 12 দিয়ে ভাগ, এটির উপরে পার্সেন্টেজ কেটে 12 দিয়ে ভাগ, এই যে 12 দিয়ে ভাগ করলে 1,750 টাকা, বুঝছো কি? বুঝছো? ঠিক আছে। কোন পদ্ধতিতে সকল আর্থিক বছরের অবচয় পরিমাণ সমান হয়? সরলরৈখিক। সরলরৈখিকে প্রতি বছরের অবচয় সমান হয়। আজকে 150 পর্যন্ত আলোচনা করি। অবচয় হিসাবভুক্তের জন্য কোন জাবেদা দেয়া হয়? বলো। সমন্বয় জাবেদা। অবচয় হিসাবভুক্ত করার জন্য সমন্বয় জাবেদা দেয়া হয়, আর অবচয় হিসাব বন্ধ করার জন্য সমাপনী জাবেদা দেয়া হয়। বিষয়টি খেয়াল রাখতে হবে কিন্তু।